প্রশ্ন, মেয়ে ক্লাস 5-এ পড়ে, সে চুপচাপ এবং ভালো। সম্প্রতি জানলাম সে বাসার দারোয়ানকে বলেছে বাড়িওয়ালার ক্লাস 8 পড়ুয়া ছেলেকে তার পছন্দ এবং দারোয়ান যেন তার সাথে যোগাযোগ করিয়ে দেয়। শুনে আমরা হতভম্ব, কি করব বুঝে উঠতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া জামাল সানজিদা, পজিটিভ প্যারেন্টিং কোচ। আমরা যে প্রশ্নটি শুনলাম সে প্রশ্নের উত্তরে সরাসরি চলে যাচ্ছি। আসলে আজকাল ক্লাস 5 পড়ুয়া বাচ্চাকে কিন্তু এত ছোট মনে করার কোনো কারণ নেই। 6 মাসের বাচ্চাও কিন্তু এখন টিভি চ্যানেল বোঝে। আসলে এই সমস্যা যে শুধু আপনার একার তা কিন্তু নয়। চারপাশের অনেক বাবা মাই আছেন যারা এই ধরনের সমস্যায় পড়েছেন বা এই সমস্যায় ভুগছেন। আসলে যে বাচ্চাগুলো একটু ভালো মনে করি আমরা বা একটু চুপচাপ যে বাচ্চাগুলোকে বলি, সেই বাচ্চাদের নিয়ে কিন্তু বিপদটা একটু বেশি, তাদের প্রতি মনোযোগটা একটু বেশি দিতে হয়। আসলে যে বাচ্চাগুলো স্বভাবতই একটু ছটফটে বা একটু চটপটে বলি আমরা, তাদের নিয়ে কিন্তু সমস্যাটা কম। আসলে তারা ঘুরতে ঘুরতে আবারও কিন্তু সে আগের অবস্থাটায় ফিরে আসে। অর্থাৎ সে তো প্রকাশ করে, তার মনের কথাটা সে প্রকাশ করে, তাই সহজেই তাকে বোঝা যায়। আর যে বাচ্চা তার মনের কথা প্রকাশ করছে না, অর্থাৎ একটু চুপচাপ, তাকে নিয়েই কিন্তু সমস্যাটা বেশি হয়, কারণ তাকে আমরা বুঝতে পারছি না। অর্থাৎ যে বাচ্চা কথা কম বলে তার স্ট্র্যাটেজি কিন্তু ঠিক করা যায় না, কিন্তু যে বাচ্চা কথা বেশি বলে তার স্ট্র্যাটেজিটা ঠিক করা খুব সহজ। সে প্রতি উত্তর দিচ্ছে, রিয়্যাক্ট করছে, সহজেই বোঝা যাচ্ছে যে কিভাবে তাকে সামলাতে হবে। কিন্তু যে বাচ্চা কোনো রিয়্যাক্ট করলো না, কোনো কথাই বলল না, তাকে বোঝাটা বা তাকে সামলানোটা একটু কঠিন। যে বাচ্চা মৌন থাকে সেই বাচ্চার কিন্তু সহ্য শক্তিটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে, যে কারণে হয়তো এমনও হতে পারে অনেক কিছু সে আপনার সঙ্গে শেয়ার করবে না বা নিজে থেকে সে সিদ্ধান্ত নিয়ে নেবে। আর এদিক থেকে যদি বলতে হয়, আসলে আপনি সৌভাগ্যবান। আল্লাহ হয়তো অনেক বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য এই বিষয়টি আপনাকে জানিয়েছেন বা জানার সুযোগ করে দিয়েছেন। আসলে বাচ্চাকে সময় দিতে হবে, বাচ্চাকে সময় দিয়ে মমতা দিয়ে কাছে নিয়ে বুঝিয়ে বলতে হবে যে আসলে তোমার এখনও পছন্দ করার সময় হয়নি, তোমার এখনও সেই বয়স হয়নি। একটি বয়স নির্দিষ্ট করে দিতে পারেন, সেটা হতে পারে 18 বা 20 বছর, যে তখন তুমি অনেক কিছু বুঝতে পারবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর আমরা আশা করি যে তখন তুমি যাকে পছন্দ করবে তাকে আমাদেরও পছন্দ হবে। আর এই কথাটি বলার পর বা এভাবে বোঝানোর পর সন্তান যদি আপনাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, আমি ঠিক হয়ে গিয়েছি, তবুও কিন্তু তার প্রতি খেয়াল রাখতে হবে। আসলে এই একটি বিষয়, যে বিষয়টিতে ছেলেমেয়েরা অবলীলায় মিথ্যা বলে এবং তারা মনে করে ইন লাভ অ্যান্ড ওয়ার এভরিথিং ইজ ফেয়ার। সুতরাং সাবধান, এই মনোযোগটা কিন্তু ধারাবাহিকভাবে রাখতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। চলুন আমরা এবার একটু জেনে আসি প্রেম সম্পর্কে আমাদের সাধারণ ধারণাটি কী হওয়া উচিত। আসলে একটা নির্দিষ্ট বয়সের পর ছেলে বা মেয়ে একজন আরেকজনের প্রতি একটু আগ্রহ ফিল করতে পারে, একটা ভালো লাগা তৈরি হতে পারে বা পছন্দ করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি এই আচরণটা অস্বাভাবিক হয়, অর্থাৎ খুব বেশি আগ্রহ ফিল করা, এই বিষয়টা নিয়ে পড়ে থাকা, অথবা আচরণের সীমাটা অতিক্রম করা, তাহলে কিন্তু এই বিষয়টা অবশ্যই অ্যালার্মিং, এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এটাকে আমরা আসলে সুস্থ রুচিবোধের পরিচয় বলে মনে করি না। তো এই যে প্রেম বা অস্বাভাবিক আচরণ, এক্ষেত্রে সন্তানের মধ্যে কিন্তু কিছু লক্ষণ প্রকাশিত হয়। আমরা এই লক্ষণগুলো নিয়ে একটু বলতে চাই। প্রথম যে বিষয়টি, সে কথা বলার সময় মিথ্যা কথা বলতে পারে, অর্থাৎ মিথ্যা কথা বলার পরিমাণটা তার বেড়ে যেতে পারে। এরপর হঠাৎ করে হয়তোবা সে চুপ হয়ে যেতে পারে, সবসময় একটা ভাবনা চিন্তা এরকম একটা বিষয় তার মধ্যে কাজ করতে পারে। আবার হতে পারে তার হাত খরচটা বেড়ে যেতে পারে, বাড়িতে দেরি করে ফিরতে পারে, অথবা সবসময় ডিভাইসে পড়ে থাকে, নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থাকে, পরিবারের সাথে তার কানেকশনটা কমে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো যদি সন্তানের মধ্যে আমরা দেখি, তাহলে অবশ্যই সচেতন হতে হবে, একটু খেয়াল করতে হবে যে আসলে তার সমস্যাটা কোথায় হয়েছে। এই তো গেল লক্ষণগুলো, যে কিভাবে আমরা বুঝতে পারবো যে সন্তানের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে বা নতুন কোনো বিষয় নিয়ে সে ভাবছে। এখন করণীয় কিছু বিষয় আছে। এই যে অস্বাভাবিক সম্পর্ক বা যেটাকে আমরা বলছি ক্ষতিকর প্রেম, যে সম্পর্কটা,
এক্ষেত্রে অভিভাবক হিসেবে কিছু সাধারণ করণীয় আছে আমাদের। সাধারণ করণীয় বলছি এজন্য যে আসলে এই করণীয় বিষয়গুলো সব সন্তানের জন্য প্রযোজ্য। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ১ নম্বর, ধর্মীয় শিক্ষা। আসলে একজন মানুষকে অনন্য মানুষ বা ভালো মানুষে পরিণত করে কিন্তু ধর্মীয় শিক্ষা। ধর্মীয় যে বিধিনিষেধ, চালচলন সমস্ত কিছুই কিন্তু একজন মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে। তার জীবনের পথ চলাটা সহজ হয়, সুন্দর হয় এবং ঝামেলাহীন হয়। ২, ছোটবেলা থেকেই শুদ্ধাচার শিক্ষা দেয়া। অর্থাৎ এই যে মেলামেশা, একজন আরেকজনের সঙ্গে কথা বলা, একজন আরেকজনকে কতটুকু স্পেস দিবে, অর্থাৎ কমন সেন্স আমরা যেটাকে বলি, সেটা সঠিকভাবে সন্তানের মধ্যে গ্রো করছে কিনা এই বিষয়টা খেয়াল করতে হবে। কারণ সন্তান যখন বড় হবে সে বিভিন্ন মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে, এই ম্যানারটা, এই শুদ্ধাচারটা, মেলামেশার যে শুদ্ধাচার, এই শুদ্ধাচারটা জানা অত্যন্ত জরুরি। এই বিষয়টাতে আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে। ৩, ছেলে মেয়ে অর্থাৎ ক্লাসমেট ছেলে মেয়ে, অর্থাৎ একই ক্লাসের ছেলে এবং মেয়ে যদি একই সঙ্গে পড়াশোনা করে সেক্ষেত্রে তাদের ব্যবহার, তাদের আচরণটা যেন সহজ স্বাভাবিক থাকে এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে যে ক্লাসমেটের সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করার জন্য। আসলে এই ক্ষেত্রে অনেক সময় অভিভাবক হিসেবে আমরা যেটা করি, কঠোর বিধিনিষেধ বা অনেক বেশি শাসন করার চেষ্টা করি। একটা বিষয় মনে রাখতে হবে, যে বিষয়গুলোতে কঠোরতা থাকে বা নিষিদ্ধ বিষয়, সেটার প্রতি মানুষের আগ্রহ কিন্তু বেড়ে যায়। সুতরাং সহজ স্বাভাবিক সম্পর্ক যেন তারা মেনটেন করতে পারে এই বিষয়টা খেয়াল করতে হবে। ৪, পারিবারিক মমত্ববোধ তৈরি করা। আসলে প্যারেন্টিংয়ের প্রত্যেকটি ক্ষেত্রেই পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ডিংসটা যত সুন্দর হবে, যত দৃঢ় হবে, প্যারেন্টিংটা তত সহজ হয়। কেন? যে কোনো কাজ করার সময় সন্তানের মনে হবে যে আচ্ছা এই কাজটি করছি, এই বিষয়টার মধ্যে আমি চলে যাচ্ছি, বাবাকে মাকে তো জিজ্ঞেস করা হলো না বা ভাই বোনের সঙ্গে শেয়ার করা হলো না, তার কিন্তু মনে পড়বে, পরিবারের কথা মনে পড়বে। আর যখন সে পরিবারের কাছে বিষয়টা শেয়ার করবে তখন তার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এই জন্য পারিবারিক মমত্ববোধ তৈরি করার ব্যাপারে আমাদের সবার সচেতন থাকতে হবে, আন্তরিক থাকতে হবে। ৫, সন্তানের বয়স যখন 18 হবে, অর্থাৎ যখন সে প্রাপ্ত বয়স্ক হবে, অনেক কিছু সে বুঝতে পারবে, তখন সন্তানের সঙ্গে খোলামেলাভাবে পরিবারের যে চাহিদা বা প্রত্যাশা, তার প্রতি যে প্রত্যাশা, এই বিষয়টি নিয়েই কথা বলতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তার ভুল করার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এখন আমরা বলতে চাই, অলরেডি যারা এই ক্ষতিকর সম্পর্কে জড়িয়ে গেছেন বা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদেরকে কিভাবে আমরা স্বাভাবিক সম্পর্কে ফিরিয়ে আনতে পারবো। এক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। প্রথম যে বিষয়টি, আমরা যদি একটু চিন্তা করি যে আসলে এই যে প্রেম বা ক্ষতিকর সম্পর্ক, সেখানে সে কী পাচ্ছে, 3টি বিষয়। সময়, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ভালোবাসা বা মমতার প্রকাশ, তৃতীয় হচ্ছে কমফোর্ট। অর্থাৎ প্রেম এত মধুময় কেন? কারণ সে সময় পাচ্ছে, ভালোবাসার প্রকাশটা দেখতে পাচ্ছে, আবার কিছুটা কমফোর্ট পাচ্ছে। ঠিক এই 3টি বিষয়ই বাচ্চাকে আমাদের দিতে হবে, একটু বেশি করে দিতে হবে, একটু বেশি আন্তরিকভাবে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা তাদেরকে ইনশাআল্লাহ ফিরিয়ে আনতে পারবো, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি, ধারাবাহিক যত্নায়ন। অর্থাৎ এই যে একটা ক্ষতিকর আবেগ তাকে ডিস্টার্ব করছে, সে একটা ক্ষতির মধ্যে চলে গিয়েছে, আবার তাকে আমরা বুঝিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি, কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে এই নার্সিংটা না করি, আবারও কিন্তু সেই ক্ষতিকর আবেগটা তাকে ডিস্টার্ব করবে এবং সে ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে। তাই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো এই ধারাবাহিক যত্নায়ন বা মনোযোগটা। 3, মেডিটেশন এবং অটো সাজেশন একজন মানুষকে এই ক্ষতিকর আবেগ নিয়ন্ত্রণে এবং সুন্দর ব্যক্তিত্ব তৈরিতে সহযোগিতা করে। তাই নিয়মিত মেডিটেশন চর্চা এবং অটো সাজেশন চর্চা একজন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে সহযোগিতা করে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, এই বিষয়ে আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন কমেন্টে জানান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন। সবার পরিবার হোক আলোকিত পরিবার। আসসালামু আলাইকুম।